হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা মর্নিং মন্ত্র জিকে সিরিজ শুরু করেছি। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং সাথে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত এক্সাম আসতে চলেছে, অর্থাৎ ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, আইডিও, সাথে এসএসসি যে সমস্ত পরীক্ষা রয়েছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং জিডি কনস্টেবল এবং রেলের যে পরীক্ষা রয়েছে, এনটিপিসি, গ্রুপ ডি, সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে এই সমস্ত জিকে প্র্যাকটিস সেটগুলো তোমাদের জন্য নিয়ে আসা। একদম পরীক্ষার মতো করে প্রশ্নোত্তরগুলো থাকছে, 40টি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন, সাথে এক্সট্রা নোটস। তো প্রত্যেকদিন 7টায় এই ক্লাসগুলো চলবে এবং প্রত্যেকদিন ফলো করে থাকো। আজকে 3 নম্বর প্র্যাকটিস সেট আমরা করব। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে কানাডার নতুন লিবারাল পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছে? একদম ভিভিহাই করে ফেলো এই প্রশ্নটিকে। সম্প্রতি তোমরা জেনেছো যে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি পদত্যাগ করেছেন। তো পদত্যাগের পরে বর্তমানে কানাডার নতুন প্রধানমন্ত্রী এবং তিনি কোন পার্টির নেতা হয়েছেন? লিবারাল পার্টির নেতা। এবং নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন কানাডার? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। প্র্যাকটিসটা হবে, যেখানে সঠিক উত্তর হবে অপশন এ, মার্ক কার্নি। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। ভারত কোন দেশের সাথে যৌথ বিশেষ বাহিনী মহড়া খঞ্জার 12 পরিচালনা করছে? কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে বিভিন্ন এক্স মিলিটারি এক্সারসাইজ। তো সেরকম একটি মিলিটারি এক্সারসাইজ কি? খঞ্জার 12। কোন দেশের সাথে এটি পরিচালনা করছে ভারত? সঠিক উত্তর হবে অপশন বি, কিরগিজস্তান। এবং এটা 12তম এই খঞ্জার বাহিনী মহড়া। 3 নম্বর প্রশ্ন দেখো, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এইচপিসিএল এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ সিএমডি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নিচের কোন ব্যক্তিকে? সঠিক উত্তর অপশন এ, বিকাশ কৌশলকে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ 2025 এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ 2025। তোমাদের সামনেই কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি রয়েছে। তো এই ব্যাচ কোর্সটা খুবই খুব ইম্পর্টেন্ট এবং দুটো ব্যাচ কোর্সই তোমরা প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষারই প্রস্তুতি একত্রে পেয়ে যাবে। সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে একদম ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি পড়ানো হবে, তার উপর থেকে প্রশ্ন উত্তর এবং সাথে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। বিস্তারিত ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, সিন্ধু ঘটক বা যেটাকে আমরা বলে থাকি সি হর্স, এটা কি ধরনের প্রাণী? 4টি অপশন, স্তন্যপায়ী নাকি উদ্ভিদ নাকি মাছ নাকি উপরের কোনোটি নয়? এটি সামুদ্রিক প্রাণী সিন্ধু ঘটক বা সি হর্স। তো সঠিক উত্তর হবে অপশন সি, এটি এক ধরনের মাছ। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমো স্যাপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? মূলত এটা ভারতবর্ষের মধ্যে নিচের কোন স্থান থেকে প্রাচীন হোমো স্যাপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? 4টি অপশন রয়েছে, শিবালিক পাহাড়, নর্মদা উপত্যকা, নাল্লা মালাই পাহাড় এবং ছোটনাগপুর মালভূমি। তো কোন স্থান থেকে আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর অপশন বি, নর্মদা উপত্যকা থেকে। দেখো, ভারতে মানুষের অস্তিত্বের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে মধ্যপ্রদেশের হাথনোরা গ্রামে, যেটা হচ্ছে নর্মদা তীরে অবস্থিত রয়েছে এবং এটি 1982 সালে আবিষ্কৃত হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে, শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়?
অর্থাৎ স্বরাজ শুধুমাত্র শ্রেণী অর্থাৎ উচ্চ যে সমস্ত জাতি রয়েছে তাদের জন্য নয়, স্বরাজ পুরোটাই জনসাধারণ জনগণের জন্য হবে। এই বিখ্যাত কথাটা নিচের কোন ব্যক্তি তার নীতিতে ঘোষণা করেছিলেন? অর্থাৎ স্বরাজ সকলের জন্য। সঠিক উত্তর হবে অপশন ডি, সি আর দাস, অর্থাৎ আমরা যাকে চিত্তরঞ্জন দাস বলে থাকি। চিত্তরঞ্জন দাসের ডাক নাম কি? পরীক্ষায় প্রশ্ন আসে। দেশবন্ধু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এবং এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে কি 1923 সালে মতিলাল নেহরুর সাথে তিনি স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, মতিলাল নেহেরুর সাথে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন। গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। অনেক সময় এটা 2022 বলে, অ্যাকচুয়ালি 1922 বলে। 1922-এর 31শে ডিসেম্বর, আর 31শে ডিসেম্বর হচ্ছে বছরের শেষ, তার পরের দিনেই হচ্ছে 1 জানুয়ারি 1923। তো এই ক্ষেত্রে কখনো 1922 বলা হয়, কখনো 1923 বলা হয়। ওকে, 7 নম্বর প্রশ্ন, সংসদে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? অর্থ বিল পেশ করতে গেলে নিচের কোন ব্যক্তির সম্মতি প্রয়োজন হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, ভারতের রাষ্ট্রপতি। আর সংসদের স্পিকার ঠিক করবেন কোনো একটা বিল, সেটা অর্থ বিল নাকি অন্য কোনো বিল। ঠিক আছে, ইনি ঠিক করেন কোনো বিল অর্থ বিল কিনা। ঠিক আছে, অর্থাৎ কোন একটা বিলের যে ধরন, সেটা কি ধরন, সেটা ঠিক করেন কে? সংসদের স্পিকার। এবং অর্থ বিলকে সংবিধানের 110 নম্বর ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ডাব্লিউটিওর পূর্ববর্তী নাম কি ছিল? ডাব্লিউটিও মানে কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো ডাব্লিউটিওর পূর্ববর্তী নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গ্যাট। ঠিক আছে, ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় 1995 সাল থেকে, আর গ্যাট প্রচলিত ছিল 1948 সাল থেকে। ঠিক আছে, 1948 সাল থেকে গ্যাট কাজ করে এসেছে এবং পরবর্তীকালে 1995 সালে এই ডাব্লিউটিওতে পরিবর্তন হয়ে যায়। গ্যাটের ফুল ফর্ম কি? গ্যাটের ফুল ফর্ম হলো জেনারেল, লিখে দিই আমি, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। ওকে, আচ্ছা, ডাব্লিউটিওর বর্তমানে যে হেডকোয়ার্টার, সেটা কোথায় রয়েছে? হেডকোয়ার্টার রয়েছে জেনেভা শহরে। জেনিভা শহরে রয়েছে হেডকোয়ার্টার। তো গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিলাম এখান থেকে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, কোন শিলালিপিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া গেছে? সতী প্রথা আমরা সকলেই জানি, স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে বা চিতার মধ্যে আগে জ্বালিয়ে দেওয়া হতো। তো এটাই হচ্ছে সেই সতী প্রথা। তো কোন শিলালিপিতে এই সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, এরান শিলালিপি থেকে। তো দেখো ডিটেলসে কিছু গুরুত্বপূর্ণ লিপি এবং প্রশস্তি, এবং সেই লিপি থেকে কার সম্বন্ধে জানা যায় একটু দেখে নেব। নাসিক প্রশস্তি বা নাসিক লিপি থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর সম্পর্কে জানা যায়। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের কথা জানা যায়। ইরান শিলালিপি, যেখান থেকে আমরা প্রাচীনতম সতীর নিদর্শন পাচ্ছি, সেটা দ্বিতীয় চন্দ্রগুপ্তর সম্পর্কে আমরা জানতে পারি। গঞ্জাম লিপি, এটা
গৌড়রাজ শশাঙ্কের সম্পর্কে ধারণা দেয়। নানাঘাট শিলালিপি থেকে আমরা প্রথম সাতকর্ণী সম্পর্কে জানতে পারি এবং আইহোল প্রশস্তি থেকে দ্বিতীয় পুলকেশীর ব্যাপারে আমরা জানতে পারি। এই গুরুত্বপূর্ণ লিস্টটা খুব ভালোভাবে দেখবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, যে রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহনকারী তা হলো নিচের কোনটি? দেখো 4 ধরনের রশ্মির নাম দেওয়া রয়েছে। আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি, যেটাকে আমরা ইউভি রে বলে থাকি। তারপর দেখো গামা রশ্মি, তারপরে এক্স রশ্মি, তারপরে ইনফ্রা রেড, ঠিক আছে, বা অবলোহিত রশ্মি আমরা বলে থাকি। তো কোন রশ্মিতে সর্বাপেক্ষা শক্তি রয়েছে? সর্বাপেক্ষা শক্তি মানে কোন রশ্মিটা ভেদ করতে পারবে বেশি? তো সঠিক উত্তর হবে অপশন বি, গামা রশ্মি। গামা রশ্মির শক্তি সব থেকে বেশি এবং এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি। 11 নম্বর প্রশ্ন দেখো, কার্লাইল সার্কুলার কবে জারি করা হয়েছিল? কার্লাইল সার্কুলার কবে জারি করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন এ, 1905 সালে। তো এর পিছনে একটু হিস্ট্রিটা বলে রাখি। তোমরা জানো 1905 সালে কি শুরু হয়? বঙ্গভঙ্গ শুরু হয় এবং এই বঙ্গভঙ্গের প্রতিরোধে গোটা ভারতবর্ষ তথা বাংলা জুড়ে শুরু হয়েছিল ব্রিটিশ যে পণ্য সেগুলোকে বর্জন করা, ঠিক আছে। সেই সময় দেশীয় যে সমস্ত পণ্য সেগুলোকে আপন করে নেওয়ার একটা কথা উঠেছিল, ঠিক আছে। এবং সেই জন্য শুধু ব্রিটিশ পণ্য নয়, ব্রিটিশ ইউনিভার্সিটি শিক্ষা সমস্ত কিছুই ত্যাগ করতে শুরু করেছিল ভারতবাসীরা। তো সেইটার উল্টো দিকেই এই কার্লাইল সার্কুলার জারি করা হয় এবং সেখানে বলা হয়েছিল যদি কোনো ছাত্র বা শিক্ষার্থী কোনো ব্রিটিশ সরকারের ইউনিভার্সিটি ত্যাগ করে বা শিক্ষকরাও ত্যাগ করে তাহলে কিন্তু তাকে আর কোনো রকম সরকারি সাহায্য প্রদান করা হবে না। এবং এইটার এগেনস্টেই পরবর্তীকালে কি তৈরি হয়? 1906 সালে শান্তিনিকেতনের আদলে একদম বাংলার ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। 1906 সালে কি তৈরি হয়? ন্যাশনাল কলেজ, যার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ঋষি অরবিন্দ, ঠিক আছে। এবং 1906 সালে আরো কি তৈরি হয়? ওরিয়েন্টাল আর্টস, ঠিক আছে, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টস। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টস এগুলো গঠিত হয়েছিল। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সঠিক রূপে প্রযোজ্য নয়? দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক রয়েছে এবং সেই জাতীয় সড়কের যে সংযোগ সেটা দেওয়া রয়েছে, তো কোনটা সঠিক নয়? দেখো জাতীয় সড়ক নম্বর 2 দিল্লি কলকাতা, জাতীয় সড়ক নম্বর 35 বারাসাত বনগাঁ, জাতীয় সড়ক নম্বর 41 কোলাঘাট হলদিয়া এবং জাতীয় সড়ক নম্বর 34 সেবক গ্যাংটক। তো কোনটা সঠিক নয়, প্রযোজ্য নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, জাতীয় সড়ক নম্বর 34 সেবক গ্যাংটক, এটা কিন্তু সঠিক নয়। তো জাতীয় সড়ক নম্বর 34 অ্যাকচুয়ালি কোন দুটো স্থানকে যুক্ত করছে? সেটা হচ্ছে ডালকোলা, সরি, তারপর হচ্ছে বেহারমপুর, কলকাতা, বারাসাত কলকাতা। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন, ভারতের সরকারি তহবিলের অভিভাবক নিচের কোন ব্যক্তি? বহুবার পরীক্ষাতে এসেছে, একদম ভিভিআই করে ফেলবে। ইংরেজিতে কি বলা দেখে? গার্জিয়ান অফ পাবলিক অ্যাকাউন্টস, সরকারি তহবিলের অভিভাবক। সঠিক উত্তর হবে অপশন সি, দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যেটাকে আমরা বলে থাকি সিএজি, ঠিক আছে। আর্টিকেল কত সিএজির? আর্টিকেল পরীক্ষাতে প্রশ্ন আসে, খুব ভালো করে করে রাখবে। সেটি হচ্ছে 148। সিএজি কে নিয়োগ করে থাকেন, এটাও পরীক্ষাতে এসে থাকে, নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। ওকে, রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ হয়ে থাকেন
কম্পট্রোলার অডিটর জেনারেল। 14 নম্বর প্রশ্ন, সেবির পুরো নাম হলো নিচের কোনটি? ইজি প্রশ্ন, সঠিক উত্তর অপশন সি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কত সালে এটি প্রতিষ্ঠিত হয়? 1992 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট 15 নম্বর প্রশ্ন, বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি? অর্থাৎ চৈতন্যদেবের সময় বাংলাতে কোন সুলতান শাসন করছিলেন? একদম ইউনিক প্রশ্ন আজকে ক্লাসে রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, আলাউদ্দিন হোসেন শাহ বাংলায় চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক সুলতান। 16 নম্বর প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থটি কে রচনা করেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজ গ্রন্থটি রচনা করেছেন। দেখো ডিটেলসে কিছু বিখ্যাত ব্যক্তি এবং তাদের গুরুত্বপূর্ণ বই সমূহ দেখে নেব। সুভাষচন্দ্র বসুর বিখ্যাত বই দ্য ইন্ডিয়ান স্ট্রাগল 1922-1942। অরবিন্দ ঘোষের গুরুত্বপূর্ণ বই দ্য লাইফ ডিভাইন। চিত্তরঞ্জন দাসের গুরুত্বপূর্ণ বই ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। মহাত্মা গান্ধীর গুরুত্বপূর্ণ বই মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মৌলানা আবুল কালাম আজাদের গুরুত্বপূর্ণ বই ইন্ডিয়া উইন্স ফ্রিডম। রাজেন্দ্র প্রসাদের গুরুত্বপূর্ণ বই ইন্ডিয়া ডিভাইডেড। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গান্ধীজিকে রাজদ্রোহীর ফকির বলে উপহাস করেন? নিচের কোন ব্যক্তি গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? সঠিক উত্তর হবে অপশনে উইনস্টন চার্চিল। ঠিক আছে, 1931 সালে হচ্ছে যে গোল টেবিল বৈঠক সম্মেলন হয়, সেই 1931 সালে গোল টেবিল বৈঠকে গান্ধীজি লন্ডনে গিয়েছিলেন, ইংল্যান্ডে গিয়েছিলেন একটা ছোট ধুতি আর একটা চাদর পরে। তো সেইটা দেখে গান্ধীজিকে উপহাস করে এই উইনস্টন চার্চিল বলেছিলেন রাজদ্রোহী ফকির। 18 নম্বর প্রশ্ন, এলপিজিতে কোন উপাদান সব থেকে বেশি পরিমাণে থাকে? এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবং এর মধ্যে দুটো প্রধান উপাদান থাকে, একটা হচ্ছে কি প্রোপেন আর একটা হচ্ছে বিউটেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সব থেকে বেশি পরিমাণে কোনটি থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিউটেন থাকে। বিউটেন থাকে 80% আর প্রোপেন থাকে 20%। 19 নম্বর প্রশ্ন, গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জওহর রোজগার যোজনা শুরু হয় নিচের কোন সাল থেকে? স্টার মার্ক করবে প্রশ্নটিকে, যেটাকে আমরা 100 দিনের কাজ বলে থাকি। গ্রামেগঞ্জে 100 দিনের কাজ হয়ে থাকে, তো এই 100 দিনের কাজ সেটাই হচ্ছে কি জওহর রোজগার যোজনা। তো কোন সাল থেকে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1989 সাল থেকে। 20 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কারগুলি কত সালে ঘোষিত হয়েছিল? প্রশ্নটা ভালো করে পড়ো, ঘোষিত হয়েছিল। তো সঠিক উত্তর হবে অপশন বি, 1918 সালে। এবং এটাই পরবর্তীকালে কি হয়ে যায়, 1919-এর ভারত শাসন আইন। অনেক সময় এই জন্য অনেকে ভুল করে 1919 করে ফেলে, কিন্তু কি বলছে ঘোষিত হয়েছিল। তো ঘোষিত হয়েছিল 1918 সালে এবং পরবর্তীকালে 1919 সালে এটা ইমপ্লিমেন্ট হয়ে যায় 1919-এর ভারত শাসন আইন। 21 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এর উত্তর আশা করছি প্রত্যেকে পারবে, সঠিক উত্তরটা করার চেষ্টা করবে।
তো সঠিক উত্তর হবে অপশন ডি, দাদাভাই নওরোজি। দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের যে ডাক নাম আমরা যে নামে চিনে থাকি তাদের একটু নামগুলো দেখে নেব। রাজেন্দ্র প্রসাদের পরিচিত নাম দেশরত্ন, বল্লভভাই প্যাটেলের পরিচিত নাম লৌহ মানব, চিত্তরঞ্জন দাসের ডাক নাম দেশবন্ধু, খান আব্দুল গফর খানের ডাক নাম সীমান্ত গান্ধী, মাতঙ্গিনী হাজরার ডাক নাম গান্ধী বুড়ি, বাল গঙ্গাধর তিলকের ডাক নাম লোকমান্য, লালা লাজপত রায়ের ডাক নাম পাঞ্জাব কেশরী। গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি বাদ্যকার পণ্ডিত শিবকুমার শর্মা সম্প্রতি পরলোক গমন করেছেন। তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? পণ্ডিত শিবকুমার শর্মা নিজের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সন্তুর। আচ্ছা, সেতার, সেতারে কে বিখ্যাত ব্যক্তি? পণ্ডিত রবি রবিশঙ্কর। ওকে। বাঁশিতে হরিপ্রসাদ চৌরাসিয়া বিখ্যাত ব্যক্তি। সরোদে আমজাদ আলী খান। নেক্সট 23 নম্বর প্রশ্ন, কোষের শক্তি ঘর হলো নিচের কোনটি? পাওয়ার হাউস অফ সেল। একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, মাইটোকন্ড্রিয়া। কি করে থাকে? এটিপি সংশ্লেষণ করে। লাইসোজোমের ডাক নাম কি বা পরিচিত নাম কি? আত্মঘাতী থলি। কোষের আত্মঘাতী থলি বা কি বলা থাকে? সুইসাইডাল ব্যাগ অফ সেল। আর একটা হচ্ছে ট্রাফিক পুলিশ, ঠিক আছে, ট্রাফিক পুলিশ অফ সেল, সেটাকে গলগি বডি। এইগুলো পরীক্ষাতে কিন্তু এসে থাকে সেল থেকে। নেক্সট 24 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? বুলন্দ দরওয়াজার মানে হচ্ছে বিজয়ের দরজা। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন বি, আকবর। কেন নির্মাণ করেছিলেন, কত সালে? 1575 সালে গুজরাট জয়ের স্মৃতিতে। 25 নম্বর প্রশ্ন, ভারতের সামরিক কৌশল হিসাবে তুকলুমা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? এটা একটা যুদ্ধ কৌশল, তুগলমা। তো এই যুদ্ধ কৌশল সামরিক যুদ্ধতে নিচের কোন ব্যক্তি প্রথম ব্যবহার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, বাবর। কোন যুদ্ধে? প্রথম পানিপথের যুদ্ধে 1526-এ। এবং এখানেই প্রথম কামান এবং বারুদের ব্যবহার হয় ভারতবর্ষে। তো পরীক্ষায় প্রশ্ন আছে প্রথম কামানের বা বারুদের বা আগ্নেয় অস্ত্রের ব্যবহার কে করেন? সেটাও হবে বাবর। 26 নম্বর প্রশ্ন, অলকানন্দা এবং ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে নিচের কোন প্রয়াগে? সঠিক উত্তর হবে অপশন এ, দেবপ্রয়াগে। দেখো নদীর নাম এবং সঙ্গমস্থল একটু দেখে নেবো। অলকানন্দা এবং ধৌলিগঙ্গা যেখানে মিলিত হচ্ছে সেটি হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা এবং সরস্বতী সেটা হচ্ছে কেশব প্রয়াগ। অলকানন্দা এবং নন্দাকিনী সেটা হচ্ছে নন্দপ্রয়াগ।
অলকানন্দা এবং পিন্ডার সেটা হচ্ছে কর্ণপ্রয়াগ। অলকানন্দা এবং মন্দাকিনী সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। অলকানন্দা এবং ভাগীরথী সেটা হচ্ছে দেবপ্রয়াগ। 27, পোঙ্গাল নিম্নলিখিত কোন রাজ্যের প্রধান উৎসব? নিচের কোন রাজ্যের প্রধান উৎসব পোঙ্গাল? সঠিক উত্তর অপশন এ, তামিলনাড়ুতে। কর্ণাটকে কি কি দেখতে পাওয়া যায় উৎসব? সেটা হচ্ছে হাম্পি, হাম্পি উৎসব। এছাড়া হচ্ছে পাত্তাদোকল। কেরালাতে কি দেখতে পাওয়া যায় গুরুত্বপূর্ণ উৎসব কেরালার? সেটা হচ্ছে ওনাম, বিশু। বিহু নয় কিন্তু, বিহু আসামে, এটা হচ্ছে বিশু। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে উগাদি। নেক্সট 28, রাজ্যসভার সাবেক চেয়ারম্যান হলে নিচের কোন ব্যক্তি? সাবেক মানে হচ্ছে পদাধিকার বলে যে চেয়ারম্যান হয়ে থাকেন। এক্স অফিসিও চেয়ারম্যান। পদাধিকার বলে চেয়ারম্যান। তো সঠিক উত্তর হবে অপশন বি, উপরাষ্ট্রপতি। ঠিক আছে, উপরাষ্ট্রপতির আর্টিকেল কি? সেটা হচ্ছে 63। আর এই যে এক্স অফিসিও চেয়ারম্যান, অর্থাৎ উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবে, এইটার যে আর্টিকেল সেটা হচ্ছে 64। দুটো আর্টিকেলই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে, সেটা হচ্ছে 63 অনুযায়ী, এবং উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হবে, সেটা হচ্ছে 64। 29, কত সালে গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়েছিল? ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশানে 1931 সালে। 30 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশানে স্বামী সহজানন্দ সরস্বতী। এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? 1936 সালে এই সর্বভারতীয় কৃষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল। 31 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে? কিভাবে মনে রাখবে? ধরো, তিস্তা নদী আমি লিখলাম, তিস্তা, দুটো দিক আছে, একটা হচ্ছে ইস্ট আর একটা হচ্ছে ওয়েস্ট। তো দেখো, আমরা যদি এ বি সি ডি ই করে যাই, তাহলে দেখো ডি আর ই কাছাকাছি পড়ছে, তাহলে ডি হচ্ছে ডুয়ার্স, তাহলে ডুয়ার্স হবে কি ইস্ট। আর ডাব্লুর কাছাকাছি পড়বে কি টি পড়বে, ডাব্লু আর টি কাছাকাছি পড়বে আলফাবেটিক্যালি, তো সেটা হয়ে যাবে তরাই। তাহলে পশ্চিম অংশ বলেছে ওয়েস্ট। তো এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো, পরীক্ষার সময় কিন্তু খুব গুলিয়ে যায়। নেক্সট 32, কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? তো কাঁসাই এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম অপশন বি, হলদি নদী। 33, সারিস্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি নিচের কোন জায়গায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, আলওয়ার। কোথায়? রাজস্থান। 34, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে নিচের কোন চ্যানেল? আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে নিচের কোন চ্যানেল? সঠিক উত্তর অপশন বি, 10 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল কাকে কাকে বিচ্ছিন্ন করেছে? সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়। আচ্ছা, 8 ডিগ্রি চ্যানেল কাদের পৃথক করেছে? 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে মিনিকয়
এবং মালদ্বীপ। নেক্সট 35 নম্বর প্রশ্ন, নাগরিক মৌলিক অধিকারের সংরক্ষক নিচের কোনটি? কোন বিভাগ? আমাদের নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করে কে? সঠিক উত্তর হবে অপশন বি, বিচার বিভাগ। সাধারণ মানুষের যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অনুযায়ী রিট জারি করে এবং হাইকোর্ট সেম রিট জারি করে 226 নম্বর ধারা অনুযায়ী। 6 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোনগুলি গঙ্গার ডান তীরের উপনদী? তো গঙ্গার ডান তীরের উপনদী হয়ে যাবে অপশন বি, যমুনা, সোন এবং দামোদর। আর গঙ্গার বাম তীরের উপনদী কি কি? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক এবং কোশি। 37, প্রশান্ত চন্দ্র মোহালানবিসের নাম জড়িত রয়েছে নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে? পিসি মোহালানবিস বলে থাকি প্রশান্ত চন্দ্র মোহালানবিস। তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে। সময়কাল 1956 থেকে 61। এবং এখানে কিসের ওপর জোর দেওয়া হয়? ভারী শিল্পায়ন। আচ্ছা, প্রথম পঞ্চবার্ষিকী সেটা হচ্ছে হ্যারোড ডমার মডেল। হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে হয়েছিল। 38 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত পদগুলির মধ্যে কোনটি বেকার সম বোঝাতে ব্যবহৃত হয়? অর্থাৎ জোর করে তোমাকে খাটানো হবে, কিন্তু কোনো রকম পয়সা দেওয়া হবে না। তো সেটা হচ্ছে অপশন ডি, বিস্তি। প্রাচীনকালে কি হতো? প্রাচীনকালে রাজারা তাদের সেনাবাহিনীতে তাদের যে সমস্ত সাধারণ মানুষ থাকে তাদের জোর করে সেনাবাহিনীতে ঢুকিয়ে দিত এবং জোর করে সেনাবাহিনীর কাজে লাগিয়ে দিত, কিন্তু সেই রকম ভাবে তাদের কি করতো? মূল্য দিত না বা পারিশ্রমিক দিত না, সেটা হচ্ছে বিস্তি নামে পরিচিত। 39, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দ্য ফিলোসফি অফ দ্য বম্ব এই গ্রন্থটি রচয়িতা? নিচের কোন ব্যক্তি দ্য ফিলোসফি অফ দ্য বম্ব এই গ্রন্থটির রচয়িতা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভগবতী চরণ ভোরা। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সায়েন্সের উপর থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। মানুষের চোখের কোন অংশটির প্রতি সারাঙ্ক সর্বাপেক্ষা বেশি? চারটি রয়েছে অপশন, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স এবং কর্নিয়া। এর মধ্যে কি সর্বাধিক প্রতি সারাঙ্ক রয়েছে নিচের কোন অংশটির মানুষের চোখের মধ্যে? তো সঠিক উত্তর দেখে নাও, অপশন ডি, কর্নিয়া। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে থেকে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু প্রত্যেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট এবং লাইক খুবই ইম্পর্টেন্ট। যারা ক্লাসটা দেখছো বা দেখলে তারা অবশ্যই একটু লাইক করে দিও, এবং ক্লাসটার প্রশ্নপত্র কেমন লেগেছে আজকের ক্লাসের সেটারও তোমরা একটু কমেন্ট বক্সে মন্তব্য করবে। এবং তোমরা প্রত্যেকদিন প্রস্তুতি নিতে থাকো, পরীক্ষা কিন্তু হবেই। তোমরা অনেকেই হয়তো হাল ছেড়ে ফেলছো বা ফেড আপ হয়ে যাচ্ছ যে কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে, কিন্তু তোমরা হাল ছেড়ে দিও না এটাই বলবো। কেননা যারা হাল ছেড়ে দেয় তারা কিন্তু সফল হতে পারে না, যারা হাল ধরে রাখে কষ্ট করে হলেও তারাই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সফলতার মুখ দেখেন। তো এতটা নিরাশ হবে না, নেগেটিভ চিন্তা ভাবনা করবে না। আশা করছি খুব তাড়াতাড়ি সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে পরীক্ষাগুলো হবে এবং হতেই হবে, কেননা সেছাড়া উপায় নেই। আশা করছি খুব তাড়াতাড়ি হবে। তো ক্লাসগুলো প্রতিদিন ফলো করো, নিজেদের টাইমটাই কিন্তু ওয়েস্ট করো না, তোমরা প্রস্তুতির মধ্যে থাকো, দেখবে ভালো লাগছে।
তো আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, ডবল স্টার খাকি ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য এবং কনস্টেবল পরীক্ষার জন্য, পুলিশ গোল্ডেন ব্যাচ, যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।